গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল। সেখানে দেখা যায় আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা শামীম ওসমান তার পুরো পরিবার নিয়ে বিদেশের সমুদ্রে ভেসে ভেসে কেক কেটে আনন্দ উদযাপন করছেন। যতটুকু জানতে পারলাম ছবিটা নাকি বেশ আগের, কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অসংখ্য নেতাদের বর্তমান জীবন বিদেশের মাটিতে এই ছবির মতোই কাটছে। তাদের মুখের হাসি এবং চোখের শান্তি দেখে বোঝার উপায় নাই যে এইসব নেতারা দেশের মাটি থেকে জনরোষে বিতাড়িত হয়ে বিদেশে অবস্থান করছেন। আরো অবাক করা বিষয় হলো, যেই দলের রাজনীতি করে তারা এখন বিদেশের মাটিতে পরিবার নিয়ে এত বিলাসী জীবনযাপন করছেন, সেই দলটি সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদে নিষিদ্ধ হয়েছে। আর এই ব্যাপারগুলোর সাথে বাস্তবতার এক অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। দেশের ভেতরে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন, অনেকে মানবেতর জীবনযাপন করছেন। 8ই এপ্রিল দলের নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদ করতে গিয়ে দেশের বিভিন্ন জায়গায় মার খেয়েছেন, কেউ আবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। অথচ যাদের জন্য এই তৃণমূল কর্মীরা জীবন বাজি রেখে মাঠে নেমেছিল, সেই বড় নেতাদের মধ্যে অনেকেরই এখন কোনো দৃশ্যমান উদ্বেগ চোখে পড়ে না, বরং তারা নিরাপদ দূরত্বে থেকে আরামায়েশে আছেন। আর সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, যে তৃণমূলের কর্মীরা একসময় দলের সুদিনে মাঠে থেকে লড়াই করেছেন, আজও তারাই রাস্তায়। তারা এখনো বড় বড় কথা বলছেন, আশ্বাসে বেঁচে আছেন, কিন্তু বাস্তবতা হলো তাদের সামনে নিশ্চিত কোনো ভবিষ্যৎ নাই, নেই কোনো শক্ত ব্যাকআপ। প্রশ্নটা তাই থেকেই যায়, এই রাজনীতির শেষ পরিণতি আসলে কার জন্য? নেতাদের জন্য, নাকি সেই সাধারণ কর্মীদের জন্য যারা বারবার ব্যবহৃত হয়? দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ব্যাপার মোটামুটি স্পষ্ট, এখানে তারাই অ্যাক্টিভ যারা আওয়ামী লীগের শাসনামলে নিজেরা নিজেদের আখের গুছাতে পারেনি, যারা সেই সময় ক্ষমতা খাটিয়ে বিপুল পরিমাণ টাকার মালিক হয়েছিল, ব্যবসা গড়েছে, তারা কিন্তু সবাই এখন একদম চুপ। তাদের মধ্যে কেউ কেউ বিদেশে আরামায়েশে দিন কাটাচ্ছে, আবার কেউ বা দেশের স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাদেরকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলেছে, কেউ বা স্থানীয় নেতাদেরকে ব্যবসার ভাগ দিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সেই হরহরা ইউনিয়নের সহসভাপতি, যেই ব্যক্তি আগেও রাস্তাঘাটে নেতাদের পক্ষে দখলদারিত্ব চালাইতো, নেতাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য মাঠে অ্যাক্টিভ থাকতো, মানুষের চোখে কাটা হয়ে উঠতো, এখনো সেই সহসভাপতি নেতাদের পক্ষে রাস্তাঘাটে মার খেয়ে বেড়াচ্ছে, পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের রাজনীতির চিত্র এইটাই। এখানে মাঠের রাজনীতির ভবিষ্যৎ মাঠেই পড়ে থাকে। বর্তমান ক্ষমতাসীন দলের দিকে তাকায় দেখেন, এইখানেও বিভিন্ন দিক খুঁজে খুঁজে দেখলে এমন চিত্র কিন্তু এখনো দেখতে পারবেন। যাই হোক, আজকের আলোচনা কিন্তু এসব নিয়ে না। আজকের আলোচনা আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করেছিল, তখন বিএনপির অনেক নেতারাও এইটার সমালোচনা করেছিলেন যে গণতান্ত্রিক দেশে একটা দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়া ঠিক না। তাই অনেকেই ভেবেছিল যে সম্ভবত ক্ষমতায় গেলে আওয়ামী লীগ নিষিদ্ধের এই অধ্যাদেশটা আইনে পরিণত করবে না বিএনপি। আর এই জন্য আওয়ামী লীগের মানুষজন তাদের তখনকার সময়ে একমাত্র শত্রু হিসেবে বিবেচনা করে ইউনূসকে এবং জুলাই আন্দোলনের নেতাদেরকে। বিএনপিকে নিয়ে তারা তেমন কোনো বিদ্বেষমূলক কথাবার্তা তখন খুব একটা বলে নাই। তারা ভেবেছিল বিএনপি হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথে হাঁটবে না, কিন্তু বিএনপি সেই পথে হাঁটলো এবং আওয়ামী লীগের কার্যক্রম আইন করে নিষিদ্ধ করলো গত 8ই এপ্রিল। প্রশ্ন হচ্ছে, এই নিষিদ্ধকরণ আইনটা কি আসলে আওয়ামী লীগকে চিরদিনের জন্য দেশ থেকে মুছে দিতে পারবে? ইতিহাস কি বলে? সেই সাথে আওয়ামী লীগ যদি ফিরে আসেও, তবে সেটা কোন প্রক্রিয়ায়, কিভাবে ফিরে আসবে? 1975 সালে শেখ মুজিবকে দুনিয়া ছাড়া করার পরও আওয়ামী লীগ ফিরে এসেছিল শেখ হাসিনার হাত ধরে, কিন্তু সেই সময়ের ফিরে আসা আর এই সময়ের ফিরে আসার পরিস্থিতি কি এক হবে? সময়ের ব্যবধানে মূল ঘাপলাগুলো আসলে কোথায় তৈরি হতে পারে, চলুন বিস্তারিত কথাবার্তা বলি। তার আগে একটু খেয়াল করে দেখেন আমার এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা আছে কিনা, না থাকলে করে দেন, কারণ এই চ্যানেলে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন রাজনীতির ঘটনাগুলোর সহজ ব্যাখ্যা পাবেন। তো চলুন ইতিহাস থেকে শুরু করি। আওয়ামী লীগ সরাসরি নিষিদ্ধ দল হিসেবে দীর্ঘ সময় রাজনীতির বাইরে ছিল এমন কোনো ইতিহাস নাই, তবে কয়েকটি সময় তাদের রাজনৈতিক কার্যক্রম কার্যত বন্ধ বা দমন করা হয়েছিল। সবচেয়ে উল্লেখযোগ্য সময় হলো মার্শাল ল ইন পাকিস্তানের পর, মানে 1958 সালের পর। তখন সামরিক শাসনের কারণে সকল রাজনৈতিক দলের মতো আওয়ামী লীগের কার্যক্রম সীমিত হয়ে যায়। সেটা নিষিদ্ধ কিন্তু বলা যায় না, সীমিত পরিসরে হলেও কার্যক্রম চলছিল। এরপর স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাকিস্তান সামরিক সরকার কার্যত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে ফেলে, কারণ দলটি তখন স্বাধীনতার নেতৃত্ব দিচ্ছিল। সো নিষিদ্ধ করা হলেও আওয়ামী লীগ অ্যাক্টিভ ছিল। মানুষ আওয়ামী লীগের নামের মধ্য দিয়ে স্বাধীনতার লড়াইয়ে নেমেছিল এবং স্বাধীনতার পর তারাই এই অঞ্চলের ক্ষমতায় অধিষ্ঠিত হয়। এই দুইটা ধাক্কা আসলে আওয়ামী লীগকে দুর্বল করার পরিবর্তে দ্বিগুণ শক্তিতে ফিরিয়ে এনেছিল, কারণ
পরিস্থিতি ওই রকমই ছিল। তবে দল হিসেবে আওয়ামী লীগ সবচেয়ে বড় ধাক্কা খায় 1975 সালের পরে। সেই সময় শেখ মুজিবকে দুনিয়া ছাড়া করার পর নতুন যে সরকার প্রাথমিকভাবে গঠিত হয় তারা আওয়ামী লীগের কার্যক্রমের উপর কঠোর কড়াকড়ি আরোপ করে। এরপর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ কিছুটা শান্ত হলে এবং স্থিতিশীলতা আসলে 1978-79 সালের দিকে তিনি সকল রাজনৈতিক দলের জন্য রাজনৈতিক কার্যক্রম চালু করার ঘোষণা দেন এবং এর মাধ্যমে রাজনীতির মাঠে ফিরে আসে আওয়ামী লীগ। দেখেন, সময়ের ব্যবধান কিন্তু এই সময় খুব বেশি ছিল না, মাত্র কয়েক বছর ছিল। তো ওই সময়ের মধ্যে আওয়ামী আদর্শের মানুষজনের রাজনীতিতে ফিরে আসাটা ছিল স্বাভাবিক। তার চেয়ে বড় কথা, ওই সময় আওয়ামী লীগের হাল ধরার জন্য তরুণী বয়সের শেখ হাসিনা বেঁচে ছিলেন। মাত্র 34 বছর বয়সে তিনি দেশে ফিরে এসে দলের হাল ধরেন। দল গুছানো এবং দলের কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো লম্বা সময় তিনি পেয়েছিলেন। ফলে 1981 সাল থেকে 1996 সাল পর্যন্ত ক্ষমতার বাইরে থাকলেও মাঠের কার্যক্রমে কিন্তু আওয়ামী লীগ অ্যাক্টিভ ছিল, কারণ তাদের কার্যক্রম ওই সময় নিষিদ্ধ ছিল না। তো মানুষের কাছ থেকে তাদের নাম হারিয়ে যাওয়ার মতো অবস্থা তখনও কিন্তু তৈরি হয় নাই। সেই সাথে শেখ মুজিবকে সপরিবারে নিশ্চিহ্ন করার ফলে এইটা একটা সময় গিয়ে মানুষের মাঝে শেখ হাসিনার প্রতি একটা সহানুভূতির জন্ম দেয়। কেন সহানুভূতির জন্ম দেয়? বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, শেখ মুজিবকে জনগণ আন্দোলন করে সরায় নাই, তিনি মারা গিয়েছিলেন আর্মিদের হাতে। সো জনগণের কিছু অংশ যতই এই ঘটনাকে সমর্থন করুক, যেহেতু আর্মিদের মাধ্যমে তাকে সরানো হয়েছে, তাই এইটা কোনো না কোনো একটা পর্যায়ে গিয়ে কিছু শ্রেণীর মানুষের কাছে একটা সহানুভূতি তৈরি করবেই, এবং সেটা করেছিল। দ্বিতীয়ত, শেখ মুজিব এবং আওয়ামী লীগ যখন একের পর এক কাজের জন্য প্রশ্নবিদ্ধ হচ্ছিল, তখন শেখ হাসিনা এই পুরো প্রক্রিয়ার বাইরে ছিলেন, কারণ তার বয়সও কম ছিল, রাজনীতির কোনো ঘটনা এসে তখন আসেওনি। এবং শেখ মুজিবের মৃত্যুর পর একটা লম্বা সময় যে শেখ হাসিনা তার বাবার কবরও দেখতে পারে নাই, এইটা হাসিনার প্রতি মানুষের সহানুভূতির জন্ম দিয়েছিল। তৃতীয়ত, 80-র দশকের গোড়ার দিকে ওই সময়ের সরকার নিজে থেকেই আওয়ামী লীগকে কার্যক্রমে ফেরার অনুমতি দিয়েছিল। ফলে 75-এর পর কখনোই মানুষ আওয়ামী লীগের নাম ভুলে যাবে, রাস্তাঘাটে কোনো আওয়ামী লীগকে দেখা যাবে না, এইরকম পরিস্থিতি তৈরি হয় নাই। তবে একটা অবস্থা তৈরি হচ্ছিল 1980 সালের দিকে। মানুষ জিয়াউর রহমানের শাসনে এতটাই সন্তুষ্ট হতে শুরু করেছিল যে সন্তুষ্টির জায়গা থেকে পুরনো কারো কাছে ফিরে যাওয়ার চাহিদা তখন বন্ধ হওয়ার উপক্রম হচ্ছিল। কিন্তু সেইটা থেমে গিয়ে মানুষের সামনে পুরনো অপশন হিসেবে আওয়ামী লীগ ফিরে আসে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে। তবে সত্যি কথা বলতে, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরেও কিন্তু দেশটা খারাপের দিকে ওইভাবে যাচ্ছিল না। বিচারপতি আব্দুস সাত্তার বেশ ভালোভাবে সবকিছু সামলাচ্ছিলেন, কিন্তু আসল ঝামেলা শুরু করে হুসেন মোহাম্মদ এরশাদ। শুধু একটা ঠিকঠাকভাবে চলমান দেশের ক্ষমতা দখল করে তিনি দেশে সামরিক শাসন জারি করে দেন আর দেশব্যাপী গণতন্ত্রের টুটি চেপে ধরেন। তখন অধিকারের প্রশ্নে মানুষকে আন্দোলনে নামতে হয়, আর আন্দোলন মানেই সেখানে রাজনৈতিক দলের উপস্থিতি থাকবে। আর মানুষজন তখন প্রধানত দুইটা রাজনৈতিক দলের ব্যানারে গিয়ে আন্দোলন সংগ্রাম শুরু করে, একটা জিয়াউর রহমানের বিএনপি, আরেকটা শেখ হাসিনার আওয়ামী লীগ। নেতা হিসেবে শেখ হাসিনা কেমন, দল হিসেবে আওয়ামী লীগ জনগণের রাজনীতি করবে কিনা, এই ব্যাপারগুলো প্রমাণের সুযোগ পেয়ে যায় তখন আওয়ামী লীগ। এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পুরো এরশাদের আমলে জনগণের মধ্যে জায়গা করে নেয় আওয়ামী লীগ। মানে একটা বিষয় একদম স্পষ্ট যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড এবং হুসেন মোহাম্মদ এরশাদের স্বৈর শাসন আমল আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার পথ তৈরি করে দিয়েছিল। এখন কথা হচ্ছে, 1975 সালের আওয়ামী লীগের পতন আর 2024 সালের আওয়ামী লীগের পতন কি একই রকম? সেই সাথে যেরকম নতুন নেতৃত্বে এবং পরিস্থিতি বিবেচনায় ওই সময় আওয়ামী লীগ ফিরে আসছিল, সেই একই রকম পরিস্থিতি কি সামনে বাংলাদেশে তৈরি হতে পারে? চলেন বাস্তবতাটা দেখি। দেখেন, 80-র দশকে আওয়ামী লীগ ফিরে আসছিল মানুষের সহানুভূতির উপর ভর করে, কারণ দলের শীর্ষ নেতাকে দেশের মাটিতে তার পরিবার সহ দুনিয়া ছাড়া করেছিল সেনাবাহিনী। 2024-এর মতো জনতার রোষে পড়ে নেতাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি। পালিয়ে যাওয়া আর দেশের মাটিতে মৃত্যুবরণ করা কিন্তু এক জিনিস না। 2024 সালে দলের শীর্ষ নেতাদের সবাই দেশ থেকে পালিয়ে গেছে জনগণের ধাওয়া খেয়ে। আর 1975-এর ঘটনা ছিল মূলত সেনা অভ্যুত্থান, আর 2024-এর ঘটনাটা হয়েছে গণ অভ্যুত্থান। সেনা অভ্যুত্থানের চাইতে গণ অভ্যুত্থান অনেক বেশি শক্তিশালী। সো এবার আর জনগণের সেই সহানুভূতিটা আওয়ামী লীগ সহজে পাবে না। তবে সহানুভূতিটা কিছু ক্ষেত্রে এবারও পাইতো, কিন্তু আওয়ামী লীগের সমর্থকদের কিছু আচরণ সেই সহানুভূতির পথটা বন্ধ করে দিচ্ছে। কারণ তারা বারবার জানান দিচ্ছে যে আওয়ামী লীগ খুব ভয়ঙ্করভাবে ফিরে আসবে এবং ফিরে এসে সবকিছুর প্রতিশোধ নেবে। আর এই অ্যাটিটিউডটা আওয়ামী লীগের ফিরে আসার পথকে বন্ধ করে দিচ্ছে। কারণ 2024-এর গণ অভ্যুত্থানে তো আসলে আপামর জনগণই মাঠে নেমেছিল। তো ভয়ঙ্করভাবে ফিরে এসে আপামর জনগণ সবার প্রতিশোধ নিতে চাওয়াটা হচ্ছে আসলে আপামর জনগণকে শত্রু বানিয়ে ফেলা। ফলে
ফলে জনগণের সহানুভূতি পাওয়ার পথটা তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে কিছু ক্ষেত্রে। তবে এত কিছুর পরেও বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের মিছিল বা সমাগমগুলো দেখা যায়, এগুলো সহানুভূতির জায়গা থেকে বা আদর্শের জায়গা থেকে জনমানুষের সমাগম না, বরং এইটা আওয়ামী শাসনামলে যারা চিহ্নিত আওয়ামী সুবিধাভোগী ছিল, যারা অন্য দলে বা জনমানুষের মধ্যে মিশে যাওয়ার মতো পরিস্থিতিতে নাই, তাদের সমাগম। এই মানুষগুলো চিহ্নিত আওয়ামী লীগ এরা চাইলেও সহজে অন্য কোথাও ভিড়তে পারবে না, চুপটি মেরেও থাকতে পারবে না। তাই বড় নেতারা এদেরকে টাকা পয়সা দিয়ে অ্যাক্টিভ রাখতেছে। আর এই অ্যাক্টিভনেসটা আসলে জনগণের সহানুভূতি না বা জনগণের আওয়ামী প্রেম না, এটাও ধীরে ধীরে কমে যাবে নানান পরিস্থিতি বিবেচনায়। দ্বিতীয়ত, 80-র দশকে আওয়ামী লীগ ফিরেছিল শেখ হাসিনার নেতৃত্বে ভর করে। শেখ হাসিনা ছিলেন বয়সে তরুণ এবং বাবার রাজনৈতিক বাজে সময়ে ছিলেন রাজনীতি থেকে অনেকটাই দূরে। বয়স কম থাকায় লম্বা সময় পেয়েছিলেন, ভুল করেছেন, শিখেছেন, এইভাবে 1996 সালে ক্ষমতায় পৌঁছেছেন। কিন্তু 2026 সালে এসেও আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে শেষ আশা ভরসা ওই শেখ হাসিনাই, যার বয়স এখন 80 ছুঁই ছুঁই। দেশের বাইরে থেকে এখনো তিনি নানান হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন, কিন্তু সত্যি কথা হচ্ছে শেখ হাসিনা আর দেশে আসতে পারবেন না। এমনও হতে পারে যে হঠাৎ করে তিনি পরপারে পাড়ি জমিয়ে ফেলতে পারেন। আবার ওদিকে একেবারে চিহ্নিত আওয়ামী লীগের ছাড়া দেশের কেউ আর তার উপর ভরসাও করতে পারবে না, কারণ তিনি পালিয়ে যাওয়া নেতা। সো আওয়ামী লীগের ফিরে আসা শেখ হাসিনার মাধ্যমে সম্ভব না। তাহলে হাল ধরবে কে? এইটাই সবচেয়ে বড় প্রশ্ন। শেখ পরিবারের ভেতর থেকে আর কারো সম্ভাবনা নাই আওয়ামী লীগের হাল ধরার। ছেলে সজীব ওয়াজেদ জয়ের মধ্যে নেতৃত্বের কোয়ালিটি আছে বলে মনে হয় না। কখন কি কথা বলে ঠিক ঠিকানা নাই। দেশে এসে রাজনীতি করে দলের হাল ধরবে, এইটা বিশ্বাসযোগ্য না। তাকে নেতৃত্বের পর্যায়ে আনার চেষ্টাও করা হয়েছিল 2014-15 সালের দিকে। দেশের বিভিন্ন জেলায় বেশ কিছু জনসমাগমও তিনি করেছিল, কিন্তু সুবিধা করতে পারে নাই। তাই আবার তাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা। সো এই অপশনটা বাদ। দ্বিতীয় অপশন, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। পুতুলকে হাসিনা ওইভাবেই গড়ে তোলার চেষ্টা করেছিল, বৈশ্বিকভাবে তার ভালো ভাবমূর্তিও গড়ে তুলেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অটিজম নিয়ে দীর্ঘদিন কাজ করেছে সে, এবং পতনের কয়েক বছর আগে কিন্তু শেখ হাসিনা পুতুলকে একটু একটু করে রাজনীতির সাথে পরিচয়ও করিয়ে দিচ্ছিলেন, এবং পুতুলের নেতৃত্ব দেওয়ার মতো হয়তো সক্ষমতাও আছে। কিন্তু ঝামেলা হচ্ছে পুতুলের বয়স। এই মুহূর্তে পুতুলের বয়স 53 বছর। দেশে যদি তার ফিরে আসার সম্ভাবনা কখনো তৈরি হয়, তবে সেটা হতে হতে পুতুলের বয়স হয়তো 60 পেরিয়ে যাবে। আর 60 বছর বয়সের পরে কেউ যদি রাজনীতিতে অভিষেক করে, তা আবার নিষিদ্ধ হওয়া একটা দলে, তবে সেই দলকে সেখান থেকে টেনে তোলা আদৌ সম্ভব কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়। আমার দৃষ্টিতে এটাও মোটামুটি অসম্ভব। তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে কিভাবে? একটা ব্যাপার খেয়াল করেন, এই মুহূর্তে বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দল যে কয়টা আছে, সবাই কিন্তু নানান বিষয়ে দ্বিমত ব্যক্ত করলেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে সবাই একমত। সুতরাং যদি সামনের দিনে এমন অবস্থাও হয় যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, তবে সেটা হতেও কমপক্ষে 10 বছর সময় লাগবে। কারণ ক্ষমতাসীন দল যদি সবচেয়ে কম সময়ে ক্ষমতা ধরে রাখতে চায়, তবেও কিন্তু কমপক্ষে 10 বছর সবকিছু নিজের অধীনে রাখার চেষ্টা করবে। আর এই 10 বছরে তার সামনে চ্যালেঞ্জ হয়ে আসতে পারে এমন কিছু সে আসতে দিবে না। আর এই 10 বছরের মধ্যে কি কি ঘটবে? আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতায় পরপারে পাড়ি জমাবেন, অনেকের যাবজ্জীবন জেল হবে, অনেকেই বয়সের কারণে রাজনীতি থেকে নাই হয়ে যাবেন। সো 10 বছর পরে আওয়ামী লীগের হয়ে যারা রাজনীতির মাঠে আসবেন, তারা একেবারে সম্পূর্ণ নতুন একটা প্রজন্ম হবেন। কিন্তু বাস্তবতা বলে আওয়ামী লীগের ফিরে আসার এই সময়টা 10 বছরের চাইতেও অনেক অনেক বেশি হতে পারে। কারণ দলের ফিরে আসতে হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি লাগবে, যেটাকে কেন্দ্র করে দেশে আন্দোলন হবে, আর আন্দোলন কাজে লাগিয়ে দল ফিরে আসবে। কিন্তু সেই পরিস্থিতি বিদ্যমান রাজনৈতিক দলগুলো সম্ভবত তৈরি হতে দেবে না। নির্বাচনের সময় এবং নির্বাচনের পরপর একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল যেখানে জামাত এবং এনসিপি চাইলে মাঠে নামতে পারত, কিন্তু তারা নামে নাই, মানে আন্দোলনের পরিবেশ হতে দেয় নাই। আবার জুলাই সনদ সহ বেশ কিছু ইস্যুতে বিএনপির সিদ্ধান্তের বিপক্ষে গিয়েও একটা আন্দোলনের পরিবেশ তৈরি হচ্ছিল, কিন্তু সেটাও শেষ পর্যন্ত হলো না। বিএনপি এর মধ্যেই আওয়ামী লীগ নিষিদ্ধের আইন পাশ করলো, জুলাই সনদকে তারাও সম্মান করে কথা বললো এবং তাদের মতো করে রাষ্ট্রের মৌলিক সংস্কার করবে বলে কথা দিল। ফলে আন্দোলনটা হইল না। আবার জামাত এনসিপিও জানে যে দেশে আন্দোলনের পরিবেশ তৈরি করলে সেটা থেকে ফায়দা নেবে আওয়ামী লীগ। তাই এখনই আন্দোলনের পরিবেশে না গিয়ে তারা জনপ্রিয়তা বৃদ্ধির জন্য ভিন্ন পথে হাঁটতেছে। তার মানে বিদ্যমান সব রাজনৈতিক দল আওয়ামী লীগের ইস্যুতে একমত। এইটা আওয়ামী লীগের ফিরে আসার পথকে লম্বা করে দিচ্ছে। এখন বিএনপি যদি এইটা না বুঝে নিজেরাই যদি দেশের ভিতর আন্দোলনের পরিবেশ তৈরি করে দেয়, তবে বিএনপির রাজনীতির জন্য কিন্তু একটা বাজে সময় আসবে এবং তারাও বেশি দূর যেতে পারবে না। আমার মনে হয় এই ব্যাপারটা বিএনপি বেশ ভালোভাবেই বুঝতে পারতেছে। তবে এখানে আরেকটা বিষয় ঘটতে পারে। জিয়াউর
রহমান তার আমলে আওয়ামী লীগকে রাজনীতির অনুমতি দিয়েছিল, কারণ বিএনপির বিপক্ষে তখন রাজনীতির জন্য একমাত্র বড় দল ছিল ধর্মভিত্তিক জামাত ইসলাম। একটা দেশের একটা প্রধানতম রাজনৈতিক দল যদি হয় এরকম যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, তবে বিশ্বের কাছে দেশের অসাম্প্রদায়িক এবং সেকুলার ইমেজ ধরে রাখাটা মুশকিল হয়ে যায়। তাই সেই সময় আর অন্য কোনো রাজনৈতিক দলের অপশন না পেয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হয়েছে। কিন্তু 2026 সালে এসে পরিস্থিতি কিছুটা আলাদা হয়ে গেছে। এই মুহূর্তে জামাত ইসলাম দেশের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দল, কিন্তু মধ্যপন্থী দল হিসেবে এখন এনসিপি কিন্তু ব্যাপকভাবে সামনে এগিয়ে যাচ্ছে এবং তার উঠে আসার সম্ভাবনা প্রবল। আগামী 5 বছরের মধ্যে যদি বাংলাদেশে এনসিপি মূলধারার প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়, তবে দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে এবং মধ্যপন্থী দল হিসেবে আওয়ামী লীগ অপশনে আর যাওয়া লাগবে না। তখন আন্তর্জাতিক কোনো সমীকরণেও আওয়ামী লীগকে ফেরানোর প্রয়োজন বোধ করবে না ক্ষমতাসীন দল। ইতিমধ্যে কিন্তু এনসিপিতে বিভিন্ন নেতাদের যোগদান এবং দেশব্যাপী কমিটি ঘোষণার ব্যাপারগুলো প্রমাণ করে যে এনসিপি রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য বেশ এগিয়ে যাচ্ছে এবং এটা সে করে ফেলবে। আর এইভাবে আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফিরে আসাটা অনেক বেশি পিছিয়ে যাবে। কিন্তু কোনো কারণে যদি কোনো সরকার আগে ভাগেই বা বিচার প্রক্রিয়া শেষ না করেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়, তবেও আওয়ামী লীগ ফিরে আসবে। কিন্তু শেখ পরিবারের নেতৃত্বে যেই রকম আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না, কারণ ততদিনে দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হয়ে যাবে। সেই অবস্থায় প্রাথমিকভাবে ওই আওয়ামী লীগটা থাকবে কিছুটা ছত্রভঙ্গ এবং একাধিক শাখায় বিভক্ত। পরে সেটা একত্রিত হতে পারবে কিনা সেটা নির্ভর করবে ওই সময়ে কোন নেতা আওয়ামী লীগের নেতৃত্ব দেয় এবং ওই সময়ের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন তার উপর। দেখেন, শেখ হাসিনা 1981 সালে যখন ফিরে আসছিল, এর আগেও কিন্তু আওয়ামী লীগ একাধিক ভাগে বিভক্ত হয়েছিল। সেটা যেভাবে শেখ হাসিনা এক করেছিলেন, সামনের দিনে সেই এক করার মতো নেতা আসলেই আসবে কিনা বা এইটার যে একটা ঘাটতি আছে, এইটা কিন্তু ইতিমধ্যে আমরা বুঝে ফেলেছি। তো কেউ যদি ভেবে থাকেন যে আর কিছুদিন পালায় থাকি, আপা দেশে আসলেই বেরিয়ে আসবো, সেই ভাবনায় স্টপ মারেন। আগে যেভাবে চলেছেন, মানে রাজনৈতিক দলের অনুগ্রহ এবং সুবিধা নিয়ে যদি বাকি জীবনটাও কাটানোর প্ল্যান করেন, তাহলে সেই প্ল্যানটাও বাদ দেন, কারণ ফিরে আসাটা অতি শীঘ্রই হবে না। ফেসবুকে হুমকি ধামকি না দিয়ে কাজ করেন, ইনকাম করেন, জীবন চালান, পরেরটা পরে দেখা যাবে।